সম্পদের সীমাবদ্ধতায় অন্তর্ভুক্তিমূলক বাজেট কঠিন বললেন অর্থমন্ত্রী। এবারের বাজেটে আমরা চেষ্টা করেছি প্রতিটি মানুষকে আমাদের বাজেট চিন্তায় নিয়ে আসার জন্য। মূল্যস্ফীতি চাপের মধ্যে বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ বলছে সিপিডি। আগামী অর্থ বছরে 7.5% করা হয়েছে, সেটা অর্জন করতে হলে আসলে অনেক ধরনের পদক্ষেপ নিতে হবে। অবাস্তবায়নযোগ্য গণবিরোধী ও লুটপাটের বাজেট বলছে জামাত। জনগণের আশা আকাঙ্ক্ষা ও জীবনমান উন্নয়নের বার্তা প্রতিফলিত হয়নি। অর্থনৈতিক সংস্কারের প্রতিফলন নেই অভিযোগ এনসিপির। বরাদ্দ বৃদ্ধি করেছে, এগুলো ইতিবাচক হলেও এগুলো আসলে বাস্তবায়নযোগ্য হবে না এই বাজেটটা আমরা মনে করছি। পুশিন চেষ্টা অব্যাহত, সীমান্তবর্তী জেলায় 11 দলের বিক্ষোভ, একসাথে কাজের প্রত্যয় নতুন ভারতীয় হাইকমিশনারের। এর জন্য আমার যা দায়িত্ব আছে আমি নিশ্চয়ই পালন করব। স্বাগত নিউজ 24 সংবাদে। দর্শক, পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সোহাগ বক্স এবং আমি জান্নাতুল ফেরদৌস রুবা। দর্শক দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিয়েছিল ফ্যাসিস্ট সরকার। সম্পদের সীমাবদ্ধতার মধ্যে অন্তর্ভুক্তিমূলক বাজেট দেয়া কঠিন ছিল বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশের সব মানুষের কথা চিন্তা করে গতানুগতিক ধারা থেকে বেরিয়ে বিনিয়োগ ও কর্মসংস্থান নির্ভর বাজেট দিয়েছে সরকার। তার আশা, ব্যবসার খরচ কমিয়ে আনতে পারলে মূল্যস্ফীতি কমে আসবে। পে স্কেল বাস্তবায়ন হলে দুর্নীতি কমে আসবে বলে মনে করেন অর্থমন্ত্রী। সংসদে 4 ঘন্টার বেশি বাজেট বক্তৃতা দেওয়ার পর দিনই গণমাধ্যমের মুখোমুখি কিছুটা ক্লান্ত অর্থমন্ত্রী। আমার পক্ষে খুব কঠিন ছিল 4 ঘন্টা ধরে একটা বাজেট বক্তব্য দেওয়া। শুরুতেই আওয়ামী লীগের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে তার দেয়া প্রথম বাজেটে নিজের চিন্তার কথা তুলে ধরেন আমির খসরু মাহমুদ। এই সরকারের প্রতি মানুষের প্রত্যাশা অনেক, আকাঙ্ক্ষা আকাশচুম্বী। সেই ইচ্ছা, সেই প্রত্যাশা, সেই আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর জন্য কম সময়ে হলো 1.5-2 মাসের মধ্যে আমরা চেষ্টা করেছি সবার সাথে কথা বলতে। ততক্ষণে উপস্থিত সাংবাদিকদের মাথায় ঘুরছে হাজারো প্রশ্ন। রাজস্ব আদায়ে উচ্চাভিলাষী লক্ষ্য অর্জিত হবে কিভাবে, সে প্রশ্নই বেশি শুনতে হয়েছে অর্থমন্ত্রীকে। উত্তরে মন্ত্রী বলেন, এনবিআর এর সংস্কারের মাধ্যমে ও দুর্নীতি কমিয়ে আয় বাড়ানোর পরিকল্পনা তার। আমরা কিন্তু ফ্ল্যাট রেটের মাধ্যমে এনবিআর এর ট্যাক্স রেট কিন্তু অনেক বড় হবে। এনবিআর কে ডিজিটালাইজেশন, অটোমেশনের মাধ্যমে এটার এফিসিয়েন্সি বাড়ানো হবে এবং এটাতে যদি কোনো দুর্নীতি থাকে, এটা দুর্নীতি কমে আসবে। যত বেশি ট্রান্সপারেন্ট হবে তত বেশি ট্যাক্স বাড়বে। গতানুগতিক ধারা থেকে বেরিয়ে বিনিয়োগ এবং কর্মসংস্থানমুখী বাজেট তৈরির চেষ্টা ছিল তার সরকারের, এমন দাবি করে অর্থমন্ত্রী বলেন, কোনো দলের জন্য নয়, বাজেট দেওয়া হয়েছে সবার কথা মাথায় রেখে। এবারের বাজেটে আমরা চেষ্টা করেছি প্রতিটি মানুষকে আমাদের বাজেট চিন্তায় নিয়ে আসার জন্য। কোন শ্রেণী, পেশা, ধর্ম, বর্ণ কেউ এই বাজেটের আওতার বাইরে এখন আছে বলে আমি মনে করি না। মন্ত্রী বলেন, নতুন পে স্কেল বাস্তবায়িত হলে দুর্নীতি কমে আসবে। তবে আমলাতান্ত্রিক জটিলতা ও দুর্নীতির মাধ্যমে কেউ ব্যবসা ও বিনিয়োগ বাধাগ্রস্ত করতে চাইলে কাউকেই ছাড় দেওয়া হবে না। এ সময় এক প্রশ্নের জবাবে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেন, আগামী দিনে ইসলামী ব্যাংকে কোনো সমস্যা থাকবে না, গ্রাহকরাও তাদের আমানতের টাকা ফেরত পাবেন। ইসলামী ব্যাংক নিয়ে কোনো সমস্যা হবে সামনে। হোসাইন শাহাদাত, নিউজ 24, ঢাকা। প্রস্তাবিত বাজেট অত্যন্ত উচ্চাভিলাষী অনুমানের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। বর্তমান অর্থনৈতিক বাস্তবতার সাথে পুরোপুরি সঙ্গতিপূর্ণ নয়, ফলে এর বাস্তবায়ন কঠিন হবে সরকারের জন্য। শুক্রবার বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সিপিডির গবেষকরা। কালো টাকা সাদা করার সুযোগ কর বৈষম্য বাড়াবে বলেও মন্তব্য করেন তারা। প্রায় 2 দশক পর ক্ষমতায় বসে প্রথম বাজেট দিল বিএনপি সরকার, যেখানে রাজনৈতিক অঙ্গীকার মাথায় রেখেই বাজেট সাজিয়েছেন অর্থমন্ত্রী।
যদিও মূল্যস্ফীতির অব্যাহত চাপ এবং দীর্ঘদিনের নানা সংকটে বিপর্যস্ত অর্থনীতি, সেই অর্থনীতি পুনরুদ্ধারই এখন বড় চ্যালেঞ্জ। বার্ষিক উন্নয়ন কর্মসূচি সেখানে কয়েকটা তবে নতুন অর্থ বছরের জন্য প্রস্তাবিত এই বাজেট অত্যন্ত উচ্চাভিলাষী অনুমানের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, বলছে বেসরকারি উন্নয়ন সংস্থা সিপিডি। শুক্রবার বাজেট পর্যালোচনা নিয়ে সংবাদ সম্মেলনে সংস্থাটির গবেষকরা বলেন, চলমান অর্থনৈতিক চাপের মধ্যে এই বাজেট বাস্তবায়ন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। আগামী অর্থ বছরে 7.5% করা হয়েছে। সেটা অর্জন করতে হলে আসলে অনেক ধরনের পদক্ষেপ নিতে হবে। আগামী অর্থ বছরে মূল্যস্ফীতি 7.5% নামিয়ে আনা নিয়েও শঙ্কা প্রকাশ করেছে সিপিডি। সংস্থাটির মতে বিদ্যমান অর্থনৈতিক পরিস্থিতিতে এই লক্ষ্য অর্জন করা অত্যন্ত কঠিন হবে। তারা বিভিন্ন শুল্ক হার ইত্যাদি কমিয়েছেন, তো এটা দিয়ে তারা একটা প্রবৃদ্ধির মতো একটা পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করেছেন। বাজেটে কর ছাড় ব্যক্তি খাত সহায়ক হবে, তবে উচ্চ মূল্যস্ফীতির এই সময়ে করমুক্ত আয়ের যে সীমা নির্ধারণ করা হয়েছে তা নিম্ন আয়ের মানুষদের স্বস্তি দেওয়ার জন্য যথেষ্ট নয়, বলছে সিপিডি। উৎপাদনশীলতা যদি না হয় তাহলে কিন্তু সেটাও আবার মূল্যস্ফীতিকে বাড়িয়ে দিতে পারে, কারণ ব্যয়টা থেকে যদি রিটার্ন আসে, উৎপাদনশীলতা বাড়ে, বিনিয়োগ বাড়ে, কর্মসংস্থান বাড়ে, তাহলেই কিন্তু এই মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা সম্ভব হবে। এই সরকার যথেষ্ট চেষ্টা করবেন যাতে করে ব্যয়টা তারা ঠিকমতো করতে পারেন। এখন ব্যয়টা যদি তারা ঠিকমতো করতে পারেন আর আয়টা যদি কম হয়, তাহলে ব্যাংকের বা বিদেশের উপরে যে ঋণ যেটা আমাদের নিতে হবে সেইটার চাপটা কিন্তু আরো অনেক বাড়বে। এছাড়াও ব্যাংক থেকে সরকারের ঋণ নেওয়া বাড়লে ব্যক্তি খাতে বিনিয়োগ কমবে এমন পর্যালোচনা তুলে ধরে সিপিডি। আর কালো টাকা সাদা করার সুযোগ কর বৈষম্য বাড়াবে বলে মন্তব্য করেন গবেষকরা। যে ভিত্তিটা যেটা করা হয়েছে এবং জিডিপি প্রবৃদ্ধি। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা। ঋণ নির্ভর ও ঘাটতি বাজেটে হতাশ হয়েছে জাতি, বলছে জামায়াত। গণবিরোধী বাজেটে দুর্নীতি ও লুটপাটের সুযোগ তৈরি হবে বলে মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। ইতিহাসের সবচেয়ে বড় ফাঁপা বুলি ও প্রতারণামূলক বাজেট দেয়া হয়েছে দাবি এনসিপির। দল দুটির কেন্দ্রীয় কার্যালয়ে বাজেট প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তারা। আর চট্টগ্রামে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, অর্থনৈতিক সংস্কারের প্রতিফলন নেই বাজেটে। নতুন সরকারের দেয়া 9,38,000 কোটি টাকার বাজেট নিয়ে চলছে নানা বিশ্লেষণ। ঘাটতি মেটাতে ঋণে জোর দেওয়ার অভিযোগ তুলে সমালোচনায় মুখর প্রধান বিরোধী দল সহ বিভিন্ন রাজনৈতিক দল। প্রতারণার বাজেট আখ্যা দিয়ে এতে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি বলে দাবি এনসিপির। বিএনপি সরকার যে বাজেটটি দিয়েছে সেটাকে আমরা মনে করি একটা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় ঘাটতি বাজেট, এবং অন্য কথায় যদি বলি একটা ফাঁপা বুলি, আওয়াজ সর্বোচ্চ একটা প্রতারণামূলক বাজেট হয়েছে। যে বাজেটটাতে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটায়নি, বরং আমরা চরমভাবে হতাশ। অর্থনৈতিক সংস্কারকে গুরুত্ব দেওয়া হয়নি বলে অভিযোগ নাহিদ ইসলামের। এবং রাজস্ব যেখানে তারা প্রায় 6,90,000 কোটি টাকা রাজস্ব লক্ষ্যমাত্রা করেছে, এটি আসলে বাস্তবতা বিবর্জিত। কারণ এত রাজস্ব বাংলাদেশের ইতিহাসে কখনোই এত রাজস্ব আদায় করা সম্ভব হয়নি। বর্তমান যে প্রশাসন কর কাঠামো রয়েছে এর মধ্যে এটা সম্ভব না। গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানির ক্রমবর্ধমান ব্যয়, লাগামহীন উচ্চ মূল্যস্ফীতি এবং বৈশ্বিক ও ভূরাজনৈতিক অর্থনৈতিক অনিশ্চয়তাই বাজেট বাস্তবায়নে বড় বাধা, বলছে জামায়াত ইসলামী। সরকারের ঘোষিত বাজেটে জনগণের আশা আকাঙ্ক্ষা ও জীবনমান উন্নয়নের বার্তা প্রতিফলিত হয়নি। বাংলাদেশকে একটি স্বনির্ভর দুর্নীতিমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠা করার রূপরেখাও এই বাজেটে পরিলক্ষিত হয়নি। কর প্রশাসনে দুর্নীতি ও অদক্ষতা দূর না করে কেবল করের জাল বিস্তৃত করে এত বড় রাজস্ব আহরণ অসম্ভব, বলছে দলটি। সব মিলিয়ে করাপশনের একটা বিশাল আয়োজন স্বাস্থ্য খাতে এবার করা হয়েছে। তাওহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা। আবারও বিএসএফ এর পুশিন চেষ্টা রুখে দিল বিজিবি। শুক্রবার সকালে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাকপুর সীমান্ত দিয়ে 12 জনকে পুশিন চেষ্টা করে বিএসএফ। স্থানীয় বাসিন্দাদের সাথে নিয়ে রুখে দেয় বিজিবি। অবৈধ অনুপ্রবেশ রোধে সতর্ক অবস্থানে রয়েছে গ্রামবাসীও। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাকপুর সীমান্ত দিয়ে 12 জনকে পুশিনের চেষ্টায় রুখে দিয়েছে বিজিবি। সকালে এই অবৈধ পুশিনের চেষ্টা চালায় বিএসএফ। বিজিবির কঠোর প্রতিরোধে বর্তমানে সীমান্তের শূন্য রেখায় অবস্থান করছেন তারা।
এদিকে পুশিনের সব ধরনের অপচেষ্টা প্রতিরোধে সতর্ক অবস্থানে থাকার কথা জানান বিজিবির এই কর্মকর্তা। স্থানীয় জনগণ এবং বর্ডার গার্ড বাংলাদেশের যৌথ প্রচেষ্টা এই ধরনের পুশিন সংক্রান্ত যে কোনো ধরনের অপতৎপরতা রুখে দেওয়ার জন্য সর্বদা সজাগ আছে। আমাদের একটাই কথা, পুশিং গ্রহণযোগ্য না, পুশিং করতে দেওয়া হবে না। পুশিন প্রতিহত করতে উত্তরের সীমান্ত জেলা পঞ্চগড়ের 277 কিলোমিটার ভারত বাংলাদেশ সীমান্তে বিজিবির কড়া নজরদারি ও টহল অব্যাহত রয়েছে। 5 জুনের পর এই সীমান্ত দিয়ে আর কোনো পুশিনের চেষ্টা করেনি বিএসএফ। পুশিং করতেছে, আমরা বিজিবির সাথে টহল দিচ্ছি। ঝড় বৃষ্টি যাই হোক, বিজিবি ভাইয়েরা ভালো মতো টহল করতেছে যাতে ভারতের বিএসএফ পুশিন না করতে পারে বাংলাদেশে। আমরাও স্থানীয়রা আছি বিজিবি ভাইয়ের পাশে। লালমনিরহাট সীমান্তে পুশিন ঠেকাতে বিজিবির পাশাপাশি কড়া পাহারায় রয়েছে গ্রামবাসীও। ইন্ডিয়া থেকে বাংলাদেশে কোনো লোক পার করে দিতে না পারে, সেই জন্য আমরা প্রত্যেকটা জনগণ ও সীমান্ত পাহাড়ের লোক সচেতন আছি। কুড়িগ্রাম সীমান্তে পুশিন ঠেকাতে বিজিবির পাশাপাশি কড়া পাহারায় রয়েছে সীমান্তবাসী। বিশেষ করে পাহাড়গুলোতে সন্ধ্যার পর থেকেই গ্রামবাসীদের মধ্যে সতর্ক অবস্থান নেন স্থানীয়রা। তারা যাতে কেউ অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করতে না পারে, বিজিবির সাথে আমরা সচরাচর অ্যাক্টিভ সতর্ক অবস্থানে আছি। এদিকে জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে পুশিনের ঘটনায় সীমান্ত উত্তেজনার পর বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সীমান্তে পুশিন ও হত্যার প্রতিবাদে দেশের সীমান্তবর্তী জেলাগুলোতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে 11 দলীয় ঐক্য জোটের নেতাকর্মীরা। সীমান্তে হত্যা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য উদ্বেগজনক বলেও দাবি করেন বক্তারা। এদিকে চট্টগ্রামে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, ভারত সীমান্তে পুশিন করে দক্ষিণ এশিয়াকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। পুশিন ও সীমান্ত হত্যা নিয়ে উত্তাল সারা দেশ। এরই প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে 11 দলীয় ঐক্যজোট। শুক্রবার বাদ আসর সিলেটের 6টি সীমান্তবর্তী উপজেলায় পৃথকভাবে এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, সীমান্তে হত্যা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য উদ্বেগজনক। এদিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেন 11 দলীয় জোটের নেতাকর্মীরা। লালমনিরহাটে বিক্ষোভ সমাবেশে বক্তারা সংখ্যা প্রকাশ করে বলেন, জোর করে পুশিনের ঘটনা দেশের সার্বভৌমত্ব ও মানবাধিকারের জন্য হুমকি। বাংলাদেশে ইন্ডিয়া যে পুশিনের নীতি অবলম্বন করে আসছে, আমরা এটা ঘোর বিরোধী। মূলত চাচ্ছে যে একটা ইস্যু তৈরি করে বাংলাদেশ এবং ভারত যাতে এটা দ্বন্দ্ব তৈরি হয়, পুশিনের বিপক্ষে, আমরা সীমান্ত হত্যার বিপক্ষে। মেহেরপুরের মুজিবনগর উপজেলা পরিষদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে দলটি। পরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সীমান্তের 105 নম্বর পিলার সংলগ্ন স্বাধীনতা সড়কে গিয়ে শেষ হয়। বাংলাদেশের ভারত বন্ধু নয়। এদিকে সীমান্তে নিরাপত্তা জোরদার ও দেশের সার্বভৌমত্ব রক্ষার দাবিতে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরেও সমাবেশ ও প্রতিবাদ সভা করেন দলটির নেতাকর্মীরা। এদিকে চট্টগ্রাম সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে আলাপকালে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, সীমান্তে পুশিন করে দক্ষিণ এশিয়াকে অস্থিতিশীল করার চেষ্টা করছে ভারত। সীমান্তে মানুষকে আহ্বান জানাই, মানব প্রাচীর তৈরি করুন, ঐক্যবদ্ধভাবে বিজিবির সাথে থাকুন, পুরো বাংলাদেশ আপনাদের সাথে আছে, আপনারা সাহস করে দাঁড়ান। এছাড়াও একই দাবিতে নীলফামারী, ফেনী সহ সীমান্তবর্তী জেলাগুলোতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করে দলটি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। পুশিন নিয়ে কাজ করবে বাংলাদেশ ভারত, জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বেনাপোল স্থলবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। এ সময় দুদেশের মধ্যে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন দীনেশ ত্রিবেদী। আরো বলেন, বাংলাদেশ ও ভারত ঐক্যবদ্ধ থাকলে বিশ্বে যে কোনো লক্ষ্য অর্জন করা সম্ভব। শুক্রবার দুপুরে তিনি বেনাপোল পেট্রোপোল স্থলবন্দর দিয়ে পায়ে হেঁটে বাংলাদেশে প্রবেশ করেন। ডেমোক্রেসিতে অনেকবার ইস্যুস থাকে। আপনার একটা বাংলাদেশের স্ট্রং ডেমোক্রেসি, আমাদেরও স্ট্রং ডেমোক্রেসি, দুই ডেমোক্রেসি মিলে গেলে একটা ওয়ার্ল্ড পাওয়ার হয়ে যাবে, একটা পুরো ইকোনমিক ওয়ার্ল্ড পাওয়ার হয়ে যাবে। কিন্তু এই মেলামেশাটা দরকার, আর এর জন্য আমার যা দায়িত্ব আছে আমি নিশ্চয়ই পালন করব, কিন্তু আপনার সাপোর্ট থাকা দরকার।
বাংলাদেশ ভারত সীমান্তে সমন্বিত টহল ও গোয়েন্দা তথ্য আদান প্রদান আরও জোরদারের সিদ্ধান্ত নিয়েছে বিজিবি ও বিএসএফ। নয়াদিল্লিতে তাদের মহাপরিচালক পর্যায়ের 4 দিনব্যাপী বৈঠক শেষে যৌথ বিবৃতিতে কথা জানানো হয়। বিবৃতিতে আরও বলা হয়, অবৈধ সীমান্ত অতিক্রম, মানব পাচার, চোরাচালান ও সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে দুপক্ষের আলোচনা হয়েছে। বিজিবি ও বিএসএফ সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে বলে বিবৃতিতে জানানো হয়। এছাড়াও নজরদারি, গোয়েন্দা তথ্য বিনিময় এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে যৌথ উদ্যোগ অব্যাহত রাখার কথা বলা হয় বিবৃতিতে। জানানো হয়, দুই পক্ষের পরবর্তী বৈঠক চলতি বছরের নভেম্বরে ঢাকায় অনুষ্ঠিত হবে। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।